সোনার তরী কবিতা থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। চারিদিকে বাঁকা জল কি করেছে? খেলা করছে। চারিদিকে বাঁকা জল খেলা করছে। সোনার তরী কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে? শ্রাবণ মাসের উল্লেখ রয়েছে। শ্রাবণ মাসের উল্লেখ রয়েছে সোনার তরী কবিতায়। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কত বছর বয়সে রবীন্দ্রনাথ এর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? 15 বছর বয়সে। 15 বছর বয়সে। সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে? বর্ষা ঋতু। আর কোন মাস? শ্রাবণ মাস। বর্ষা ঋতুর কথা উল্লেখ রয়েছে সোনার তরী কবিতায়। বর্ষা ঋতুর কথা। সোনার ধান কিসের প্রতীক? সৃষ্টি সম্ভারের প্রতীক। সোনার ধান শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভারের প্রতীক। এক কথায় সৃষ্টি সম্ভারের প্রতীক সোনার ধান। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কি? প্রথম কাব্যগ্রন্থ অর্থাৎ 15 বছর বয়সে যিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে বনফুল। বনফুল প্রথম কাব্যগ্রন্থের নাম। প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল। পরবর্তী প্রশ্ন, আমি একেলা। এখানে আমি কে? এখানে আমি হচ্ছে কৃষক রূপী কবি। কৃষক রূপী কবি আমি। কৃষক রূপী কবি হচ্ছে আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয় কত সালে? 1880 সালে। 1880 সালে বনফুল প্রকাশিত হয়। সোনার তরী কবিতায় কবি ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলেছেন? ক্ষণিক হেসে তার সোনার ধান নিয়ে যেতে বলেছেন। সোনার ধান নিয়ে যেতে বলেছেন। পরবর্তীতে সোনার তরী কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর। কুলে একা বসে আছি নাহি ভরসা। কবির এমন অনুভূতির কারণ কি? কুলে একা বসে আছি নাহি ভরসা বলতে কৃষকের একাকিত্ব ও শঙ্কা প্রকাশ হয়েছে বা শঙ্কা প্রকাশ করা হয়েছে। কবিতাটিতে বলা হয়েছে হঠাৎ এক বিপন্ন প্রকৃতিতে কৃষক কুলে একা বসে আছেন। সে সময় আকাশে মেঘ ডাকছিল, পরিস্থিতি প্রতিকূলে চলে যাচ্ছিল, তাই এমন অবস্থায় তিনি শঙ্কিত হচ্ছিলেন। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী ব্যাখ্যা করো। উত্তর, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী বলতে মহাকালে এর মানুষের সকল সৃষ্টিকর্মকে ধারণ করে নিয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। মহাকালের মানুষের সকল সৃষ্টিকর্মকে ধারণ করে নিয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। সোনার তরীতে মানুষের সৃষ্টিরই স্থান সংকুলান হয় কেবল, হারিয়ে যায় সৃষ্টিকর্তা। এখানে সোনার তরী কৃষকের ফলানো সব ফসল নিয়ে গেলেও সে একা সেই দ্বীপে পড়ে থাকল। চারিদিকে বাঁকা জল করিছে খেলা ব্যাখ্যা করো। এখানে বাঁকা জল কথাটি দ্বারা অনন্ত কালস্রোতকে বোঝানো হয়েছে। অনন্ত কালস্রোতকে বোঝানো হয়েছে বাঁকা জল দ্বারা। কবিতায় উল্লিখিত ধানক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত। এর পাশে রয়েছে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা। নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট ক্ষেত্রকুর আশু বিলীয়মান অবস্থার ইঙ্গিত রয়েছে এ অংশে। বাঁকা জল এখানে অনন্ত কালস্রোতের প্রতীক। বাঁকা জল কিসের প্রতীক? অনন্ত কালস্রোতের প্রতীক। পরবর্তী প্রশ্ন, সকলই দিলাম তুলে ধরে বিথরে ব্যাখ্যা করো। সকলই দিলাম তুলে থরে বিথরে বলতে সোনার ফসল সোনার তরীতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। ঘন দুর্যোগের কবলে পড়ে যখন কৃষক মাঝির কাছে সাহায্য চাইল তখন মাঝি তাকে সাহায্য করতে রাজি হলো। তখনই কৃষক তার সকল উৎপাদিত সোনার ফসল থরে থরে সাজিয়ে নৌকায় তুলে দিল এবং এই প্রসঙ্গে এই আলোচকটি করা হয়েছে। ঠাই নাই ছোট সে তরী, আমার সোনার ধানে গিয়েছে ভরি ব্যাখ্যা করো। ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি বলতে বোঝানো হয়েছে যে কৃষকের ধান নৌকায় জায়গা পেলেও কৃষকের ঠাঁই হয়নি। সোনার তরী কবির মহৎ সৃষ্টিকর্মে ভরে গিয়েছে, সেখানে তাকে ধারণের জায়গা নেই। মহাকালের স্রোতে মানুষের সৃষ্টিকর্মের স্থান সংকুলান হয় কেবল। ব্যক্তিসত্তা ও তার শারীরিক সত্তাকে নিশ্চিতভাবে হতে হয় নিষ্ঠুর কালগ্রাসের শিকার। দেখে যেন মনে হয় চিনি উহারে চরণটি বুঝিয়ে লেখো। উত্তর, দেখে যেন মনে হয় চিনি উহারে বলতে সোনার তরীর মাঝিকে চেনার কথা বলা হয়েছে। কবিতায় বলা হয়েছে কৃষক যখন প্রবল বর্ষার মুখোমুখি হয়েছিল তখন সে দেখতে পায় একটা নৌকার মাঝি গান গেয়ে আসছে। এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্পদ্রষ্টা কবির হয়তো চেনা। কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্পস্রষ্টা কবির সংশয় থেকেই যায়।
মূলত এই বিষয়টি বোঝাতেই কবি বলেছেন, দেখে যেন মনে হয় চিনি উহারে। পরবর্তী প্রশ্ন, সোনার তরী কবিতায় কবির যে জীবন দর্শনের ইঙ্গিত করা হয়েছে তা আলোচনা করো। সোনার তরী কবিতায় কবির যে জীবন দর্শনের ইঙ্গিত করা হয়েছে তা হলো মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টিকর্ম। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টিকর্ম। লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। একজন স্রষ্টা কখনোই তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে ধরে রাখতে পারে না। মহাকালের স্রোতে তাকে একদিন ভেসে যেতে হয়, কিন্তু সে যদি তার সৃষ্টিকর্ম রেখে যেতে পারে তাহলে এ কাজই তাকে বাঁচিয়ে রাখবে সকলের মাঝে। ভরা নদী ক্ষুরধারা বলতে কবি কি বুঝিয়েছেন? ভরা নদী ক্ষুরধারা বলতে কবি নদীর প্রবাহ বা স্রোত ক্ষুরের মতো ধারালোকে বুঝিয়েছেন। কৃষক চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান ক্ষেতে উৎপন্ন সোনার ধান নিয়ে অপেক্ষা করছিলেন। সেখানে নদীটি ছিল কানায় কানায় পূর্ণ এবং স্রোত ছিল ক্ষুরের মতো ধারালো। শূন্য নদীর তীরে রহিনুপরী উক্তিটি ব্যাখ্যা করো। শূন্য নদীর তীরে রহিনুপরী চরণটি নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে কবির আসন্ন ও অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। সোনার তরী কৃষকের সকল ধান নিয়ে গিয়ে খেয়াপাড়ে চলে যায়, কিন্তু কৃষককে নেয়নি। সোনার তরীতে মহৎ সৃষ্টিরই স্থান সংকুলান হয় কেবল ব্যক্তিসত্তা ও তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় নিষ্ঠুর কালগ্রাসের শিকার।